সবাইকে অনেক ধন্যবাদ। আজকের এই শীতে সবাই আরাম বা রেস্ট বাদ দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমাদের অনেক বন্ধু ইন্ডিয়া থেকেও আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই পিএইচডি ক্লাসে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার ব্যক্তিগতভাবে এবং ইনস্টিটিউশনের পক্ষ থেকে আরেকবার স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, পিএইচডি যে ক্লাসটা আমি এখানে পরিচালনা করি এটা মূলত ডাক্তারদের জন্য হলেও অনেক স্টুডেন্ট যারা নতুন রিয়েল হোমিওপ্যাথি শিখতে আমাদের সাথে আমাদের ইনস্টিটিউশনে যুক্ত হয়েছেন তারাও আমাদের সাথে আসেন। তো আমরা আলোচনায় যারা আমাদের শ্যামল স্যারের সরাসরি ছাত্র আছেন, স্যারের থেকে শিক্ষা নিচ্ছেন, আমাদের সাথেও দীর্ঘদিন সংশ্লিষ্ট আছেন, তো আপনাদের অনেক কিছু আছে যে একই কথা বারবার শুনতে হয়। তার কারণ হচ্ছে একটাই, যে আমি এখানে আমাদের সাথে অনেক নতুন বন্ধুরা থাকে, নতুন স্টুডেন্ট থাকে, তাদেরকে বারবার একটা কথা জানাতে হয়। তো যে কেসগুলো আমি এখানে উপস্থাপন করব, তো এখানে সর্বপ্রথম কথা, যারা নতুন আছে তারা শিখবে, আর যারা প্রবীণ আছে, যারা আমার থেকেও অনেক ভালো জানেন আমার বন্ধুরা, তো তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই কেসটাকে আরো কিভাবে হ্যান্ডেল করলে আরো সুন্দরভাবে রোগীকে কম কষ্ট দিয়ে স্বল্প সময়ে নিরাময় করা যেত, সেরকম যদি কোনো উপদেশ আপনাদের থাকে, বা আমি যে কেসটা ওষুধ দিয়ে ভালো করেছি এই ভালোই শেষ কথা নয়, যদি এর থেকেও আরো কোনো পরামর্শ আপনাদের থাকে সেটাও আমার সাথে শেয়ার করবেন। অ্যাকচুয়ালি আমি বলতে চেয়েছি যে শনিবারের যে ক্লাসটা দেওয়া হয় এটাকে আমি ক্লাস বলি না, এটাকে বলা হয় যে আপনাদের সাথে, আপনারা যারা আমাদের ইনস্টিটিউশনের সাথে সংশ্লিষ্ট আছেন, আপনাদের সাথে আমাদের একটা মত বিনিময়। সেটা কেমন, যে আমি যে কেসটা সুন্দরভাবে সমাধান করতে পেরেছি এই কেসটা কি সঠিকভাবেই হয়েছে? শুধু হোমিওপ্যাথিক ওষুধের বোতল থেকে হোমিওপ্যাথিক ওষুধ ঢেলে দিলেই হোমিওপ্যাথি চিকিৎসা হয় না। যদি হোমিওপ্যাথির নিয়ম নীতিকে অনুসরণ করে ওষুধ প্রয়োগ করা না হয় তাহলে তাকে হোমিওপ্যাথি বলে না। অনুরূপ, আমরা যদি রিয়েল হোমিওপ্যাথির যে প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালকে স্ট্রিক্টলি ফলো করে ওষুধ না প্রয়োগ করি, রোগী ভালো হলেও সেটাকে আমরা রিয়েল আরোগ্য বলবো না। আমার চিকিৎসায় রোগী কষ্ট থেকে উপশম পেয়েছে, রোগী স্যাটিসফাই হয়েছে, এটাই শেষ কথা নয়। আপনারা মূল্যায়ন করবেন যারা সিনিয়র আছেন যে এই রোগটা কি রিয়েল হোমিওপ্যাথির সঠিক প্রিন্সিপাল মেনে চিকিৎসা করা হয়েছে, রোগী কি সত্যিই 100% আরোগ্য পেয়েছে, অথবা রোগীটাকে কিভাবে চিকিৎসা করলে আরো সুন্দরভাবে কেসটাকে হ্যান্ডেল করা যেত, সার্বিক সকল আলোচনা থাকবে। সাথে যারা নতুন বন্ধুরা আছে তারা জানবে, শিখবে, এবং কেসের শেষে গিয়ে আমাদের একটা প্রশ্ন উত্তর পর্ব থাকবে। সেখানে আপনারা আপনাদের মতামত বা কোনো কিছু নতুন জানার থাকলে, কোনো ইনকোয়ারি থাকলে আপনারা প্রশ্ন করবেন। তো যাক, এবার আসি আমরা আমাদের আজকের কেসে। তো আমি মনে করি যে সমস্ত ডাক্তাররা রিয়েল হোমিওপ্যাথির সাথে সংশ্লিষ্ট বা রিয়েল হোমিওপ্যাথি করে তারা অনেক সৌভাগ্যবান। তার কারণ পৃথিবীর সমস্ত প্যাথি যেখানে, ইভেন ক্লাসিক্যাল হোমিওপ্যাথিও যেখানে দুহাত উঁচু করে আত্মসমর্পণ করে, রিয়েল হোমিওপ্যাথিতে সেখানে অনেক মজার সাথে, অনেক সহজে স্বল্প সময়ের ভিতরে সফলতা দেখিয়ে সুনাম অর্জন করা বা আত্মমানবতার সেবা দেওয়া অনেকটা সহজ। হোমিওপ্যাথি যদি আপনাদের করতে হয় তাহলে আপনারা সেই হোমিওপ্যাথি করেন যে হোমিওপ্যাথির কাছে সমস্ত বিশ্ব কি বলবো আশ্চর্য নজরে চেয়ে আছে। অর্থাৎ আমি বলতে চেয়েছি মানুষের ভিতরে সেই বিশ্বাস আপনাকে অর্জন করতে হবে। মানুষ যেন আপনার উপরে আস্থা রাখে,
মানুষ যেন হোমিওপ্যাথির প্রতি আস্থা রাখে, মানুষ যেন এর উপরে ডিপেন্ড করে, বা অন্যান্য প্যাথির কাছে যেমন মানুষ জটিল অবস্থায় ছুটে যায়, তো অনুরূপ যদি সেই ক্রিটিক্যাল রোগীগুলো নিয়ে আপনার কাছে আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের হোমিওপ্যাথি বা আমাদের এই চিকিৎসা পদ্ধতিটা অনেক এগিয়ে গিয়েছে। বিশেষ করে স্ট্রোক, আজকে যে রোগীটা আপনাদের সামনে আমি উপস্থাপন করতে যাব, এটা হচ্ছে স্ট্রোকের রোগী। তো দেখুন, গ্রামে হোক আর শহরে হোক, স্ট্রোক করার পরে কোনো রোগী কিন্তু হোমিওপ্যাথির কাছে আসে না। কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী যারা রিয়েল হোমিওপ্যাথির সাথে আমার সিনিয়র বন্ধুরা সংশ্লিষ্ট আছে, শুধু সৌভাগ্য তাদেরই হয়েছে যে এই স্ট্রোক করা রোগীগুলো তারা হাসপাতালে না গিয়ে, তারা কোনো আধুনিক ক্লিনিকে না গিয়ে আমাদের কাছে আসে। আসে তো কোন অবস্থায় আসে দেখেন। এই রোগীটার বিষয়ে যদি বলি তাহলে আপনি বুঝতে পারবেন। এই রোগীটা স্ট্রোক করেছে সকাল বেলাতে, তখন সকাল 7টা বাজে। উনি দাঁত ব্রাশ করছিলেন, হয়তো পানিও পান করেছেন, সেটা ওনাদের ভাষাতেই আপনারা শুনতে পারবেন। তখন স্ট্রোক করে। চেয়ারের পরে বসেই হাতের গ্লাসটা পড়ে যায়, হাত পা বেঁকিয়ে যায়, মুখ বেঁকিয়ে যায়, আর ওনার ডান সাইড এটা পুরো অবশ হয়ে যায়। চলন শক্তি হারিয়ে ফেললে এক পর্যায়ে চেয়ারেও আর বসে থাকতে পারে না, উনি হিলে হেলে পড়ে যাচ্ছেন। তো তখন সবাই বুঝতে পেরেছে যে উনি স্ট্রোক করেছে। প্রথমে স্থানীয় ডাক্তার ডেকেছে, যাকে আমরা পল্লী চিকিৎসক বলি। তো সে ভদ্রলোক এসে তার অবজারভেশন করে কি চিকিৎসা দিয়েছে বা না দিয়েছে সেটা আমি জানি না, বলেছে যে এই মুহূর্তেই রোগীকে আপনারা ইমিডিয়েটলি হাসপাতালে নিয়ে যান। তবে আমাদের যে কালীগঞ্জ উপজেলা লেভেলের হসপিটাল আছে, স্বাস্থ্য কমপ্লেক্স, ওখানে নয়, আপনারা সরাসরি সদর হাসপাতালে নিয়ে যান। সেটা হয় ঝিনেদা অথবা যশোরে। তার কারণ এ রোগী স্ট্রোক করেছে, এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে একে সরাসরি ওরা রেফার করে দেবে সদর হাসপাতালে। আপনাদের টাইম খরচ হবে, ওর থেকে ভালো হবে কি আপনারা সরাসরি সদর হাসপাতালে চলে যান। তো ওই মুহূর্তে ওরা একটা স্থানীয় যে ইজি বাইক বলা হয় বা অটো রিক্সা যাকে আপনারা বলেন, সেটাতে উঠিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা। রওনা দেওয়ার পরে উনি ওনার আত্মীয়দের কাছে ফোন করেছে, মেয়ের কাছে ফোন করেছে যে বাবা স্ট্রোক করেছে, হাসপাতালে নিয়ে যাচ্ছি, আত্মীয় স্বজন সবাই চলে এসো তাড়াতাড়ি। তো যাই হোক, ওনার আত্মীয়র ভিতরে একজন ছিল আমার পুরাতন রোগী। উনি দেখেছেন যে আমাদের চেম্বারে অনেক স্ট্রোকের রোগী আসে, আর আমরা কিভাবে সেইগুলোকে ট্রিটমেন্ট দিই আর কত দ্রুত তাদেরকে ভালো করে তুলি। তো যিনি এই কথাগুলো ওই রোগীর জানিয়েছে, ইনি হচ্ছে এই যে ভদ্রলোক বসে আছে, ইনার বিএন। ওনার বিএন ওনাকে বলছে যে না, ওনাকে হাসপাতালে নেওয়ার দরকার নেই, ওনাকে অ্যালোপ্যাথি কোথাও কোনো জায়গায় যেতে হবে না, আপনারা এই কালীগঞ্জে হোমিওপ্যাথি ডাক্তার আছে সেখানে নিয়ে চলেন। তো এই কথা বলার কারণে ওই মহিলার উপরে ওরা সবাই চটে গিয়েছে যে রোগী এখনই মরে মরে অবস্থা, তার মুখে খাবার দিলে খাবার গড়িয়ে পড়ছে, পানি নিতে পারছে না। অবশ্যই এগুলো পরের ভিডিও আপনাদের দেখাবো। বসতে পারছে না, তাকে স্যালাইন দিতে হবে, তার সিটি স্ক্যান, এক্সরা, অনেক যে বড় বড় আধুনিক টেস্ট আছে সব এখন করিয়ে দেখতে হবে। তা না করে আপনি তাকে বলছেন যে হাসপাতালে এই হাসপাতালে বাদ দিয়ে হোমিওপ্যাথির কাছে নিয়ে চলো, আপনি পাগল হয়ে গেছেন। তো সকলের সব কথাকে উপেক্ষা করেও ওই মহিলা জোর করে যে না, এই রোগী আমি বলেছি এখানেই নিয়ে যান। আমি অবশ্যই ওনাকে পরে বকা দিয়েছি যে আপনার তো ইনি বাপ না, আপনার সন্তান না, আপনার স্বামী না। এই রোগীটার যদি কোনো অসুবিধা হয়ে যেত বা কোনো সমস্যার সম্মুখীন হতো, তো এই পুরো দায় এটা তো আপনার উপরে যেত, আর সাথে আমাকেও জড়িয়ে নিতেন।
আপনি এটা কেন করলেন? তো যাই হোক, ওই রুগীকে নিয়ে ওরা 8টার সময়, 8:30টার সময় আমার চেম্বারে আসে। এটা আমার চেম্বার কালীগঞ্জে অবস্থিত, ঝিনাইদহ ঝিনাইদহ জেলার অন্তর্গত কালীগঞ্জ থানা। তো আমার বাড়ি থেকে আমার চেম্বারটা 15 কিলো দূরে। আর আমি চেম্বারে যাই 10টার পরে, ধরেন 10:30টা থেকে 11টার ভিতরে আমি চেম্বারে পৌঁছাই। তো ওনারা 8:30 9টার সময় পৌঁছে গিয়েছে। গিয়ে রোগীকে, আমার বাইরে লোকজন আছে, সেখানে চাবি রাখা থাকে, তারা খুলে দিয়েছে, ওখানেই বসিয়ে রেখেছে, শোয়াই রেখেছে। রোগী ঢুলে পড়ে যাচ্ছে, কথা বলতে পারছে না। অর্থাৎ একটা স্ট্রোক করা রোগীর যে সিমটম গুলো আছে, যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন। তো আমাকে ফোন দিয়েছে, তাড়াতাড়ি আসেন, আপনার রুগী এসেছে। কিন্তু আমি তো জানি না যে এইভাবে রুগী স্ট্রোক করে এইভাবে এসেছে। তো আমি, তাহলে ঠিক আছে, আমার সবকিছু এই চেম্বারে বেড আছে, বেডের উপরে আপনারা শোয়াই দেন বা বসান। আমি বলছি কিসের রোগী? বলছে স্ট্রোকের রোগী। তো আমি জানি যে অনেক স্ট্রোকের রোগী আমার আছে, যারা আগে স্ট্রোক করেছে আর এখন আমার কাছে চিকিৎসাধীন। অর্থাৎ কারোর অঙ্গ পড়ে গিয়েছে, কারোর মুখ দিয়ে কথা ঠিক মতন হয় না, কারোর চোখ বুজে গিয়েছে, শরীর বাঁকা হয়ে গিয়েছে। আমি জানি এই পুরাতন রোগীর থেকে কেউ একজন এসেছে, তাকে চিকিৎসা দিতে হবে। আমি আরামেই গিয়েছি। তো গিয়ে দেখি এই রোগী। মজার বিষয় হচ্ছে যে একজন হোমিওপ্যাথি ডাক্তারের দোকানে এই যে জীবন যায় যায় মরণাপন্ন অবস্থার একজন রোগী নিয়ে 2 ঘন্টা বসে আছে, যে ডাক্তার বাবু আসবেন, তারপরে ওষুধ দেওয়া হবে। আর সেখানে 1 2 জন লোক নয়, এরপরে দেখবেন, ভিডিওতে দেখতে পারবেন, অন্তত ওরা এক গাড়ি ভরে এসেছে, অন্তত 7 8 জন লোক। তারা নিয়ে একটা রুগী নিয়ে এসে আমার জন্য অপেক্ষা করছে। তো আমার বলার এইটা ছিল যে রোগীর ডাক্তারের উপরে কতটা আত্মবিশ্বাস থাকলে, বা ওই রোগীর গার্জিয়ানের কতটা আত্মবিশ্বাস থাকলে সে একজন মরণাপন্ন রোগীকে নিয়ে এই হোমিওপ্যাথি চেম্বারে গিয়ে এইভাবে অপেক্ষা করতে পারে। যে মহিলা ওনাকে জোর করে নিয়ে এসেছে, শুধু ওনার আত্মীয় স্বজনই নাই, আমার চেম্বারের পাশের লোকজন পর্যন্ত বলেছে যে ইনি যে কোনো মুহূর্তে মারা যাবেন এখানে, আপনি নিয়ে যান রোগী এখান থেকে। তো ওনার কথা না, দাদা না বলা পর্যন্ত আমি এখান থেকে যাব না। যথারীতি আমি গিয়ে পৌঁছালাম। পৌঁছে গিয়ে রুগীকে, এর থেকেও খারাপ অবস্থা ছিল। অ্যাকচুয়ালি কি হয়, যখন চেম্বারে একটা এমন রুগী আসে, তখন ভিডিও করব, ছবি তুলবো, বা এইটা আমার পরে আর কাউকে দেখাতে হবে, এইগুলো আর মাথায় থাকে না। ওই সময় কি করা হয়, সরাসরি চিকিৎসা ও প্রেসক্রাইব, এই কেস টেকিং করার থাকে না, বা তথ্য নেওয়ারই থাকে না, কি হয়েছে এই ব্যাপারেই। তো আমি কি বললাম প্রথমে, দেখেন এই রুগী এখানে রাখা সম্ভব নয়, ওনার শ্বাসকষ্ট হচ্ছে। আর আপনারা দেখেন, দেখতে পারছেন হয়তো যারা স্ক্রিনে আছেন, দেখেন চোখটা ভেঙে এসেছে, ডান হাতটা অচল হয়ে গেছে, ডান পাটা উনি আর নিজের ক্ষমতায় নড়াতে পারছে না, উঠাতে পারছে না, এবং উনি হাঁপাচ্ছে, শ্বাসকষ্ট। তো আমি গিয়ে প্রথমেই বললাম যে রোগী দেখা সম্ভব নয়, হাসপাতালে নিতে হবে। তখন ওনার যে আত্মীয় স্বজন ছিল, তারা তো ওনাকে আরো বলতে লাগলেন যে হ্যাঁ, আমরা তো আগেই বলেছিলাম যে এখানে আনা ঠিক হয়নি, আপনারা হসপিটালে নিয়ে চলেন, কেন নিয়ে গেলেন না এত সময়, 2 ঘন্টা টাইম পাস। আমি বললাম ঠিক আছে, আপনাদের গাড়ি রেডি হোক, তো আমাকে মাত্র 10 মিনিট সময় দেন, আমি এই রোগীর উপরে 10 মিনিট ওষুধ দিব। 10 মিনিটের মধ্যে যদি কোনো পজিটিভ রেজাল্ট আসে, তাহলে আমি রোগী এখানে রাখবো, আর নইলে আপনাদের রোগী আপনারা নিয়ে যাবেন ইমিডিয়েটলি এখান থেকে। আমার পাশের দোকানে 4 দোকানদার, গ্যারেজের লোকজন, তারা বলছে দাদা এই রুগী হাত দিয়েন না আপনি। আর প্রথমবার আমার দোকানের যে অ্যাসিস্ট্যান্ট, সেও বলছে যে স্যার, এনাকে দ্রুত এখান থেকে পাঠিয়ে দেন, এই রুগী রাখা ঠিক হবে না। কিন্তু আমি দেখলাম যে রুগী যখন চেম্বারে এসেই গিয়েছে, আর রিয়েল হোমিওপ্যাথি এত গর্বের সাথে আমরা প্রকাশ করি, তা আজকে দেখি
রিয়েল হোমিওপ্যাথিরও পরীক্ষা হয়ে যাক আর আমারও পরীক্ষা হয়ে যাক, যথারীতি আমি শুরু করলাম চিকিৎসা। তো আপনারা দেখছেন রুগীটা কিভাবে আছে, সে অচৈতন্য প্রায়, সাথে তাকে 2জন বা 3জনে ধরে রাখতে হচ্ছে বসানো। আর আমিও ওই রুগীর ম্যানেজমেন্ট সম্বন্ধে মানে হতাশায় পড়ে গেছি। ওনারা বলছে রুগীকে শোয়ানো যাবে না, শোয়ালে আরো সমস্যা। রুগীর সাথে তো যে লোকজন আছে তারা বলছে রুগীকে শোয়ানো যাবে না। আমি বলছি ঠিক আছে, এইভাবেই শুরু করেন। তা আপনারা যারা এখানে নতুন আছেন, আপনারা অর্গানন পড়েছেন, আপনারা এর আগে আমার ক্লাস করেছেন, সাথে আপনারা যারা এখানে নিয়মিত আমাদের ক্লাস করেন, দেখবেন ওষুধের প্রয়োগ কিভাবে করা হয়, অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিসিনে আমরা ওখানে এলাবোরেটলি ডিসকাশন করেছি যে যখন কোনো রোগী মুখে খাইতে পারে না তখন আমরা ওই রোগীর গায়ে আমরা ওষুধকে ঘষে দিই বা মালিশ করি। যখন রোগী ওভার সেন্সিটিভ হয় তখন রোগীকে শুধু ওষুধের ঘ্রাণ দেওয়া হয়। কোনো সময় রোগীকে চোখের ভিতরে ওষুধ দেওয়া হয়। তো এগুলো শুধু কিতাবি কথা, আপনারা শুধু শুনেছেন কিন্তু প্রয়োগ তো করেননি। তো এই বিশেষ করে স্ট্রোকের রোগীগুলো কিভাবে ওষুধ প্রয়োগ করা হয়, ঘ্রাণের মাধ্যমে, গায়ে মালিশের মাধ্যমে, সেইগুলো দেখার জন্যই আমি আমার চিকিৎসা চলাকালীন একটু ভিডিও করে রেখেছি। অবশ্যই রোগীটা ট্রিটমেন্ট দিয়েছি কন্টিনিউ 6 থেকে 8 ঘন্টা আমার চেম্বারে। তো তার কিছু কিছু খণ্ডচিত্র বা ভিডিও আকারে আমি রেখে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। তো দেখুন আপনারা এই রোগীকে কিভাবে ওষুধ প্রয়োগ করা হলো এবং রোগীর লোকজন ওই সময় কি কি বার্তালাপ করছিল সেটাও আপনারা দেখবেন। আপনারা দেখতে পারলেন যে হাতটা উঁচু করে ফেলে দেওয়া হলো, ওইভাবেই পড়ে গেল। উনি অচৈতন্য মতো আছেন, ওনাকে কিছু প্রশ্ন করলেও উনি, দেখেন ওনার সাথে লোকজন, তো ওনাকে প্রশ্ন করলে উনি জবাব দিচ্ছেন না, বা ওনার আপনারা দেখেন উনি নিজে হা করতেও অসমর্থ ছিল, হাত দিয়ে হা করানো হচ্ছিল। আপনারা দেখছেন যে উনি কিন্তু এখন বেহুশ অবস্থায় আছেন, যদিও বা হাত নাড়াচ্ছে, চোখ নাড়াচ্ছে বা হা করছে, এগুলো কিন্তু পুরো উনি সেন্সলেস এর ভিতরেই করছে। উনি জানে না যে উনি কোথায় আছে। স্যার ওনাকে কি মেডিসিন বা কত টাকা দিয়েছে স্যার? মেডিসিনের বিষয়টা আপনাদের জানাবো, এটা আমি লাস্টে ডিসকাস করব। আপনারা শুধু দেখেন যে কি মেডিসিন দেওয়া হতে পারে, এটা আপনাদের জন্য প্রশ্ন থাকলো। রোগীকে কি ওষুধ দেওয়া হলো আপনারা বলবেন। রিয়েল হোমিওপ্যাথি এখানে সবাই জানে।
দেখতে পাচ্ছেন হাতগুলো নেতিয়ে পড়েছে, ওনার সেন্স নাই। এই ডান দেখতে পাচ্ছি। হাতটা একদম অবশ। এই দেখেন আর যারা আমাদের যশোরের ওয়ার্কশপে আসবেন, আপনাদের কিছু আকুপ্রেশার পয়েন্ট দেখানো হবে। দেখুন, আমি আপনারা যারা এখানে আছেন সবাই জানেন যে আমি দীর্ঘদিন আমাদের ক্লাসের সাথে সংশ্লিষ্ট থাকতে পারি না, এই জন্যই যে আমি ইন্ডিয়াতে কিছু কোর্স করছি এখন। তো সেখান থেকে এই যে বেহুশ রোগীকে হুশ আনার জন্য, অতিরিক্ত ব্যথাকে দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য কিছু পয়েন্টের উপরে প্রেসার করা হয়। এই রোগীর উপরে সেটাও প্রয়োগ করা হয়েছে, দেখবেন এর পরে দেখানো হবে। ক্লাস চলে, বাসায় ক্লাস চলতেছে। আপনাদের সকলের প্রতি রিকোয়েস্ট, সবাই চেম্বারে মিনিমাম একটা করে বেড রাখবে বিশেষ রোগীগুলোকে এইভাবে কেয়ার করার জন্য। দেখেন 3-4 জনকে লাগিয়ে দিয়েছি, কেউ পায়ে, কেউ হাতে, কেউ মাথায়। এই পয়েন্টটা দেখে রাখেন, দ্রুত ব্যথা নিরাময়, দ্রুত অ্যাসিডিটি নিরাময়, দ্রুত কোনো ক্রিটিক্যাল অবস্থাকে হ্যান্ডেলে নিয়ে আসার জন্য এই পয়েন্টে প্রেসার করলে দ্রুত রিলিফ দেওয়া সম্ভব হয়। এটা 2 হাতের। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি প্রেসার করছি হাতের কোথায়। স্ট্রোক বা বেহুশ রোগীকে দ্রুত জ্ঞান ফেরানোর জন্য আমি এই যে দেখতে পাচ্ছেন যে পয়েন্টে প্রেসার করছি, এই যে নাকের নিচেই এই জায়গায় 3 কেজি ওজনের চাপ দিয়ে প্রেসার দিলে রোগী দ্রুত জ্ঞান ফিরে পায়। আপনাকে জুতা, স্যান্ডেল, কেউ হচ্ছে এটা ওটা শোকায় মৃগী রোগীদের, এগুলো শোকানোর কোনো প্রয়োজন নাই। শুধু নাকের ওখানে আপনারা প্রেস দিয়ে শিখে নেবেন। আপনারা ওই ওয়েট মেশিনের উপরে চাপ দিবেন 1 আঙুল দিয়ে, দেখবেন 3 কিলো ওজন দেওয়ার জন্য কতটুকু ওজনের প্রয়োজন, ততটুকু ওজনটা নাকের ওখানে দিবেন। আর এই যে একটা পয়েন্ট, এই পয়েন্ট হচ্ছে ব্যথা নিরাময়, দ্রুত গ্যাস অ্যাসিডিটি, তারপরে হাই প্রেসার দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য এই যে পয়েন্ট, এই পয়েন্টটাতে প্রেসার করা হয়। তাহলে আপনারা হয়তো রোগীর লোকজন যে ডিসকাশন গুলো করছিল হয়তো ঠিক মতন শুনতে পান নাই, কেননা আওয়াজটা ক্লিয়ার না। প্রথমে দেখেন একটা মহিলা জিজ্ঞাসা করা হয়েছিল কি হয়েছে, উনি বললেন চেয়ারের উপরে বসে থাকতে থাকতে হঠাৎ করে হাতের থেকে গ্লাস পড়ে যায়, তারপরে উনি ওনার যে শরীরের শক্তি হারিয়ে যায়, আস্তে আস্তে বাম অঙ্গটা বেঁকা হয়ে যায়, অবশ হয়ে যায়, মুখটা বেঁকা হয়ে যায়। আমরা সাথে সাথে নিজেরা গিয়ে একটা ডাক্তার ডেকে নিয়ে আসি। ডাক্তার আসার আগ দিয়ে আমরা গ্যাসের বড়ি, প্রেসারের বড়ি খাইয়েছি, কোনো কাজ হয় নাই। পরে গ্রামের ডাক্তার এসেছে, আসার পরে আপনার এখানে নিয়ে এসেছি। এবার আমি দেখেন ওদেরকে বলে দিয়েছি যে আপনাদের রোগীকে আমি মাত্র 10 মিনিট ওষুধ দেব। তো এই 10 মিনিট কিন্তু অ্যাজ এ রিয়েল হোমিওপ্যাথ, শুধু রিয়েল হোমিওপ্যাথির পরীক্ষা হবে না, আপনার পরীক্ষা। এই 10 মিনিটের ভিতরে এমন একটি ক্রিটিক্যাল রোগীকে
আপনার অবজারভেশন স্কিল দ্বারা অবজারভেশন করতে হবে যে রোগী উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে, রোগীকে আমি এখানে রাখার মতো সাহস দেখাতে পারি কি পারি না। একটা কথা আপনারা সকলেই মাথায় রাখবেন, এর থেকেও জটিল আরো 100টা রোগী আপনার চেম্বারে ভালো হয়ে যাবে। আর এমন একটা রোগী যদি কোনো রকম আপনার চেম্বারে মারা যায়, তাহলে আগে যে 100টা রোগী দেখেছেন সে সব সুনাম আপনার একবারে চলে যাবে, সাথে আপনার চেম্বার আমার মনে হয় ওই সময় বন্ধ হয়ে যাবে আজীবনের মতো। শুধু আপনার দূরদর্শিতা আর অবজারভেশন স্কিলের উপরে ডিপেন্ড করেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এখন আমি কি করব। আমি তো রোগীকে 10 মিনিট সময় চেয়ে নিয়েছি, আমাকে একটু সুযোগ দেওয়া হোক। এই 10 মিনিটের ভিতরেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। আমি মারাত্মক অসহায় ছিলাম এবং নিজেও বুদ্ধিহারা হয়ে যাচ্ছিলাম রোগীর অবস্থা দেখে যে কি করা যায়। তখন আমি, আমার এক দাদা আছে, উনি রিয়েল হোমিওপ্যাথির একজন ভালো অভিজ্ঞ এবং ওনার অবজারভেশন স্কিল অনেক প্রখর। তো ওনার কাছে ছবি পাঠাতে লাগলাম তুলে তুলে, আর ভিডিও কলে দেখাতে লাগলাম। উনি হচ্ছেন আপনাদের সাথে আজকে হয়তো নেই, ডাক্তার সঞ্জীব চক্রবর্তী, ঝিনাইদহ। তো উনি আমার সাহস যোগাচ্ছিলেন, হ্যাঁ ঠিক আছে, এই তো চোখের পরিবর্তন এসেছে, এই তো স্কিনের উজ্জ্বলতা এসেছে, সুনীল চালিয়ে যাও। তো ওই সময়ে এই যে সাহস দেওয়া, এই যে বুদ্ধি দেওয়া, এটা কিন্তু ওনার যথেষ্ট ধৈর্য সহকারে অবজারভেশন করে আমাকে সহযোগিতা করেছে। নাইলে আমিও রুগীকে ছেড়ে দেওয়ারই সিদ্ধান্ত নিচ্ছিলাম যে না, এই রুগী রেখে আমার সমস্যা হতে পারে। দেখুন, ওনাকে 10 মিনিটের কথা বলে আমি আধা ঘন্টা ট্রিটমেন্ট চালাই। এখন যারা প্রথম ছবিটা দেখেছিলেন, এখনো 2টা ছবি দেখাচ্ছি। এই প্রথম ছবি এবং এই 2টা ছবির ভিতরে আপনাকে কি ফারাক ছিল, অর্থাৎ রোগীটা কোন অবস্থাতে আমি ট্রিটমেন্ট শুরু করেছিলাম আর এখন কোন অবস্থাতে আছে। আপনি যদি এই ছবি দেখে আপনার অবজারভেশন স্কিলের দ্বারাই সেটা নিজেকে কি বলবো কনফার্ম করতে পারেন যে না, হ্যাঁ রোগী উপকৃত হচ্ছে, রোগী উন্নতির দিকে যাচ্ছে বা ওষুধ রেসপন্স করেছে, তবে কিন্তু আপনি রোগীকে ঠেকিয়ে রাখবেন অথবা রোগীকে ছেড়ে দেবেন। তো আমার রোগী দেখে আপনারা কি বুঝছেন আমি জানতে পারছি না, কেননা আপনারাকে তো শুধুমাত্র একটা ছবি দেখানো হচ্ছে। আর ওই সময় আমার নজরে যেটা পড়েছিল সেটা আমি বুঝেছিলাম যে রোগীর কিছু না কিছু হলেও অন্তত 100-র ভিতরে 2% উপকার হলেও হয়েছে। অতএব ওষুধ যখন রেসপন্স করেছে আমি আর একটু সময় নিতে পারি। তাই রোগীকে আমি আর ছাড়ি নাই, না ছেড়ে এর চিকিৎসা কন্টিনিউ রেখেছি। দেখতে পাচ্ছেন আপনারা রোগীর গালে কিছু দেওয়া হয়েছিল, সেটা কিন্তু পড়ে যাচ্ছে, খেতে পারছে না। আর এইটা যা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে এই স্ট্রোক করা রোগীকে দ্রুত উপশম দেওয়ার জন্য আপনারা আদা দিতে পারেন। আদা যদি রোগী চাবিয়ে খেতে পারে খুব ভালো, আর নাইলে ছেঁচে রস করে গালে দিয়ে দেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমিও দিয়েছি। তো রোগী সেই যে নিজে চাবিয়ে খাবে সেই অ্যাবিলিটি হারিয়ে ফেলেছে, কিন্তু গালে যেটা দিয়েছে সেটাও পাশ দিয়ে পড়ে যাচ্ছে। এখনো পর্যন্ত জ্ঞান আসেনি, কিন্তু রোগীর চোখের ভাষা বোঝেন। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমার কারসারটা দেখেন, সে কিন্তু অসুস্থ আছে। অসুস্থতার ভিতরে তার 100%-এর ভিতরে হয়তো 99% হয়েছে, এখন 1% কমেছে কি 2% কমেছে। কিন্তু আপনার সেই তীক্ষ্ণ নজরে সেটা আসতে হবে যে হ্যাঁ আমি পজিটিভের দিকে যাচ্ছি,
অতএব আমি রোগীকে আরো কিছু সময় নিতে পারি। রোগী যে অবস্থায় আমি পেয়েছি তার থেকে যদি উন্নতি হয়, যদি অবনতির দিকে না যায়, তাহলে আমি রোগীকে কন্টিনিউ রাখবো। কেননা আমার ওষুধ রেসপন্স করেছে। এই রোগী হাসপাতালে গেলে কি করবে? ওরা স্যালাইন লাগাই দেবে, অক্সিজেন দিবে, আর কিছু টেস্ট করবে। তাছাড়া তো আমার ওষুধে যে কাজ করে দিতে পারবে তাদের কাছে সেই ওষুধ নাই, সেটা কাজ করে না। আমি বারবার দেখেছি, যখন কোনো রোগী স্ট্রোক করে তার ব্রেনের ভিতরে রক্ত জমা হয়। ওরা সিটি স্ক্যান করার পরে বলবে ঢাকায় নিয়ে যাও, অপারেশন করো, অথবা এটা করো সেটা করো, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয় না। যদি অপারেশন না করে ব্রেন থেকে রক্ত অপারেশন অপসারণ করতে পারে না। কিন্তু যে রোগীগুলোকে ঢাকায় পাঠিয়েছে, অপারেশন করেছে, তারা কত পার্সেন্ট ভালো আছে আপনারা খোঁজ নিয়ে দেখেন। যে রোগীগুলো ঢাকায় যেতে বলেছিল, অপারেশন করিনি, বাড়ি চলে এসেছিল, হোমিওপ্যাথি খেয়েছে, তার অধিকাংশ রোগীগুলোই ভালো হয়েছে। আমার কাছে বিশেষ করে স্ট্রোকের পরে যে রোগীগুলো এসেছে, সময় কম লাগুক আর বেশি লাগুক, কিন্তু রোগীগুলো বেশিরভাগই ভালোর দিকেই আছে। অর্থাৎ আমরা দাবি করতে পারি, অপারেশন করে যে রক্তকে অপসারণ করা হয়, আমরা ওষুধের দ্বারাই বিনা অপারেশনে সেই রক্তকে অপসারণ করতে সক্ষম। আপনারা দেখতে পারছেন রোগীর পরবর্তী ছবি, যে তার চোখের চাহনি দেখুন, পা কিন্তু অবশ পড়ে আছে, হাতটা উঠানোর ক্ষমতা নেই, কিন্তু আপনারা চোখের দিকে তাকান। একটা মানুষ, তার চোখ দেখে আপনাকে বুঝতে হবে তার ভিতরের কষ্টটা কতটা প্রখর। আপনার ওষুধ থেকে প্রখরতর হচ্ছে না মিনিমাইজ হচ্ছে, এটা বোঝার অ্যাবিলিটি আপনাকে থাকতে হবে। অন্যথায় এমন ধরনের কেস আপনি নিতে যাবেন না। যারা দীর্ঘদিন রিয়েল হোমিওপ্যাথির সাথে আছেন, যাদের প্রখর অবজারভেশন স্কিল আছে, শুধুমাত্র তারাই হিম্মত করবে এই রোগীগুলো চেম্বারে রাখার, অন্যথায় আপনি রাখতে যাবেন না। আজকে কিন্তু খুবই জটিল একটা পার্ট নিয়ে আমরা আপনাদের সাথে আলোচনা করছি, আপনার অবজারভেশন। আমি বারবার বলি, রিয়েল হোমিওপ্যাথিতে শ্যামল স্যার যা করে দিয়েছে আপনার কিচ্ছু করার দরকার নেই। শুধু রুগী দেখবেন, ওষুধ দিবেন, রুগী ভালো হয়ে যাবে। রুগীর কাছে প্রশ্ন করার দরকার নাই আপনার। ওষুধের পোটেন্সি বাড়াবো, পোটেন্সি কমাবো, ওষুধ চেঞ্জ করব, সাইকেল চেঞ্জ করব, অল এভরিথিং উইল ডিপেন্ড অন ইওর অবজারভেশন স্কিল। আপনার যদি শুধু অবজারভেশন করতে পারেন, তাতেই আপনি ওকে। একটা রুগী ফোনে আপনাকে শুধু হ্যালো বলবে, এই হ্যালোর সুর শুনে আপনাকে বুঝতে হবে যে রুগী আগে কতটা কষ্টে ছিল আর এখন কতটা কষ্ট আছে। রুগীর চেহারা আপনাকে দেখতে হবে না, শুধু হ্যালো বলার যে টুইন, এই টুইনের উপরে, এই সাউন্ডের উপরে, আপনাকে সুরের উপরে বুঝে যেতে হবে যে আমার রুগী উপকৃত না অপকৃত। তার ভিতরের কষ্টটা তার শব্দের ভিতরে ভেসে আসবে আপনার কানে। এই ভাসিয়ে আসার সাথে সাথে আপনাকে ডিসিশন নিতে হবে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে আমার রুগীতে আমি বুঝেছি 2% হলেও উপকার হয়েছে, অতএব আমি রুগী আর যাওয়ার কথা বলে দিই, বললাম ঠিক আছে কন্টিনিউ ওষুধ করেন। দেখেন তারপরে আবার ওষুধ দেওয়া হচ্ছে। এবার ভিডিওটা রান হচ্ছে না। ভিডিওটা রান হচ্ছে না, জানি না কি জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে রোগীকে কিভাবে ওষুধ প্রয়োগ করা হচ্ছে। অবশ্যই ভিডিওটা চললে খুব ভালো বুঝতে পারতেন। স্যার অন ক্লিক করেন, ডাবল ক্লিক হয়ে যাচ্ছে। এই যে একটা ক্লিক করলাম,
দেখছেন? এই সিঙ্গেল ক্লিক। আগেরটা তো চললো, তবে খুব মজাদার ভিডিও ছিল দাদা। স্যার একটা ক্লিক করার পর যখন পজ চিহ্ন আসছে তখন ছেড়ে দিতে হবে। হ্যাঁ, এই তো ছেড়ে দিয়েছি, বা এই যে একটা ক্লিক দিয়েছি। ভিডিও তো অন হচ্ছিল। হ্যাঁ, স্যার স্যার ল্যাপটপের জি। স্পেস বার একবার চাপ দিলে কি হয় দেখেন, পরবর্তী চাপ দিলে কি হয় দেখেন। এই যে একবার চাপ দিলাম, এই তো চলে গেল। এই ভিডিওটা খুবই মজাদার ছিল, কিন্তু অনেক শেখার বাকি আছে আমার। আচ্ছা, আপনাদের আমি এভাবে টেনে টেনে দেখাচ্ছি, দেখেন কিভাবে ওষুধ প্রয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছেন, এই যে সারা শরীরে পানি মাখিয়ে দেওয়া হচ্ছে, বা তাকে 2-3 জন লোক লাগিয়ে দিয়েছি কিভাবে তার সেবা করা হয়। এই ভিডিওটা দেখানোর এই জন্যই প্রয়োজন যে আপনারা যারা নতুন আছেন তারা দেখে নেন যে ওষুধে গায়ে মালিশ করিলেও যতটা উপকার হয়, আবার খাওয়ালেও ততটা উপকার হয়, আবার শুধু সুবাস নিলেও ততটা উপকার হয়। আর এই যে আমি দেখেন আছি এখানে, এই যে লাল যে গেঞ্জিটা পরা আছে এটা আমারই ছবি। তো এখানে দেখেন আমি ওই যে ওনার ওই পয়েন্টটাতে বারবার প্রেসার করছি, চাপ দিচ্ছি। বেশ বড় বড় ভিডিও করে রেখেছিলাম। স্যার এটা পাওয়ার পয়েন্ট মানে এডিট করা হ্যাঁ, ভিডিও। হ্যাঁ, এটা তো ভিডিও। এই দেখেন, এই যে মুচের ওখানে অর্থাৎ গোপের এখানে যে জায়গাটা প্রেসার দেওয়া হচ্ছে, যে রোগী হোক আর যে কারণেই জ্ঞান হারা হোক, জ্ঞান চলে গেলে বা অজ্ঞান হয়ে গেলে আপনারা এই জায়গাটা প্রেসার করবেন বিশেষভাবে। এবার এবার দেখুন যে কোথায় প্রেস করছি। আর আপনাদের কাজ থাকবে অবজারভেশন। উনি কিন্তু দুটো একটা কথা বলছে, কিন্তু বেহুশের উপরে। চোখের দিকে তাকান। আর এই হাতে ব্যথা দিলে এত সময় উনি বুঝতে পারছিলেন না, কিন্তু এখন বলছে যে ব্যথা লাগছে। এর আগে যখন ওষুধ খাওয়াচ্ছিলাম, এবার দেখুন এই হ্যাঁ স্যার, এই একদম পয়েন্টেরই কথা বলছিলাম স্যার। হিটলারের হ্যাঁ, এই গোপটা পয়েন্টের কথা যেখানে বলছিলাম। থাকে ওই জায়গাটাকে, এই আর ওখানে চাপ দিলেই দেখবেন উনি চোখ মোটা মোটা করে তাকাচ্ছে। দেখছেন, সহ্য করতে পারছে না, অর্থাৎ ওনার ওখানে চাপ দেওয়ার সাথে সাথে সেনসিটিভ নার্ভ গুলো অ্যাক্টিভ হয়। এবার দেখেন ওর গালে আদা দেওয়া হয়েছে, আদাটা চাবাচ্ছে। যদিও ভালো সেন্স নাই, আমরা কি বলছি উনি বুঝতে পারছেন না, তারপরেও উনি চাবাচ্ছে। আমি বললাম চাবাও, এর আগে কিন্তু এটা পারছিল না। আর ওর চোখের চাহনিটা দেখেন, ও তাকাচ্ছে, শরীরে কষ্ট আছে, স্ট্রোক করেছে, কিন্তু আগের যে চাহনি আর এবারের চাহনির ভিতরে ওর পার্থক্য এসেছে।
ওটা খাই ফেলে না দুধ গেলেন হ্যাঁ গেলেন রোগীটা চাপেন না ঠিক আছে এটা চাবান নেন চাবান হ্যাঁ শুধু চাবান ফেলবেন না কিন্তু স্ট্রোকে রোগীকে যদি আদা দেওয়া হয় তাহলে দ্রুততম রেজাল্ট পাবেন। আমার চিকিৎসা চলছে, রিয়েল হোমিওপ্যাথি চিকিৎসা এখানে চলছে, কিন্তু সাথে আমি যে সাপোর্ট গুলো নিচ্ছি, যে আকুপোষার পয়েন্ট গুলো টেপা বা যে আদা চাপিয়ে যে অ্যান্টিঅক্সিডেন্ট যে পদার্থগুলো নিচ্ছে, এতেও দ্রুত কাজ করবে। রোগী কথা বলার চেষ্টা করছে, কিন্তু কি বলছে সেটা বোঝা যাচ্ছে না, এখনো স্পষ্ট হয় নাই। ও কিছু বলার চেষ্টা করছে কিন্তু ওর ভাষাটা আমরা বুঝতে পারছি না, তার কারণ ওর জিভটা আড়ষ্ট হয়ে গিয়েছে, কথা বললে সেটা স্পষ্ট হচ্ছে না। কিন্তু চোখের চাহনি দেখেন, এবার চোখটা সুন্দরভাবে দেখেন, ও কিছু আমাদের বোঝানোর চেষ্টা করছে কিন্তু ওর ভাষাটা শব্দ আকারে বেরিয়ে আসছে না, অস্পষ্ট। এনারা যে মালিশ, এই যে টিপসে ওখানে কিন্তু ওষুধ লাগানো, অর্থাৎ ওনারা মালিশ করছে, দেখুন। আপনারা খেয়াল করেছেন, প্রথমে রোগীর ডান হাতটা উঁচা করে ছেড়ে দিলে একদম ঢপাস করে পড়ে যাচ্ছিল, এখন কিন্তু উনি হাতটা টেনে নিতে পারছে, দেখছেন? তাহলে এই ওষুধ চলাকালীন রোগীর ভিতরে কি পার্থক্য, বা এই যে আমি 2-3 ঘন্টা ট্রিটমেন্ট দিলাম, তাতে রোগীর ভিতরে কি অবজারভেশন করলেন আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তার হাতটা যে উঁচা করে ছেড়ে দিলে একদম নিচেই দড়াম করে পড়ে যাচ্ছিল, এখন ওইভাবে পড়ছে না। সাথে হচ্ছে ওনার হাতে ব্যথা দিলে এখন হাতটাকে টেনে নিচ্ছে। অতএব আমি যে বলেছিলাম রোগীকে 10 মিনিট দেখবো, না হলে ছেড়ে দেব, তাহলে আমার কিন্তু ছেড়ে দেওয়ার প্রশ্নই নাই। এবার দেখেন চোখের চাহনি, মুখের চেহারা, বডি ল্যাঙ্গুয়েজ, ফেস ইন্ডিকেটস দ্য মাইন্ড। চোখ তার শরীরের ভেতরে কি ঘটছে তা সম্পূর্ণ আপনাকে বলে দেবে। আপনারা যারা দেখছেন, আপনারা দেখেন এই যে কারসার যেখানে এনার যে চোখের যে চাহনি, আর প্রথম যখন ওষুধ প্রথমবার ওই যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছিলাম, বা ওই শুরু করার আগে কেমন ছিল, মাঝে কেমন হলো, দ্বিতীয়বার যখন ভিডিওর পরে আমি রোগীর ছবি তুলেছি, এই দেখেন দ্বিতীয়বারের ছবি। আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে রোগীর উত্তরোত্তর ভালোর দিকে ও আগিয়ে যাচ্ছে। অতএব আমি আর বলছি না যে আপনারা হসপিটালে নিয়ে যান, রোগীর হাবভাব দেখে, রোগীর অ্যাক্টিভিটিস দেখে রোগীর গার্জিয়ানরা এবার কিন্তু ওনারা শান্ত। আমি কি করছি ওনারা অবাক দৃষ্টিতে শুধু দেখেই যাচ্ছে। চতুর্দিক থেকে ওনার রিলেটিভরা ফোন দিচ্ছে, কি অবস্থা, তোমরা কোন হসপিটালে, কেমন আছো? কিন্তু ইনারা বলছে যে আমরা হোমিওপ্যাথির কাছে দেখছি। আর পরের যে লাইনগুলো বলছিল সেগুলো আমি আমার মুখ দিয়ে নাই বললাম। খুবই খারাপ খারাপ উক্তি করছিল, যখন রোগীর গার্জে ওই আত্মীয় স্বজন জিজ্ঞাসা করছিল রোগী নিয়ে কোথায় আছো, যে আমরা হোমিওপ্যাথি ডাক্তারে, তো এত বিশ্রী কথা বলছিল।
তারপরেও আমি যখন দেখলাম রোগীর উন্নতি হচ্ছে, আমি রোগী ছাড়ি নাই, রিস্ক নিয়েছি। তো দেখি শেষ কি হয়। দেখছেন তো আপনারা রোগীর বর্তমান চেহারা, তার আগের কি চেহারা ছিল, আর এখন ধীরে ধীরে ওষুধ দেওয়ার পরে কি হচ্ছে। ওষুধ কিন্তু চলছে। শেষ যে ওষুধ দেওয়া হলো দেখেন, আবারও কি তেমন হবে? হ্যাঁ, তেমনই হবে। তাহলে আমার মনে হয় আর এইটা দেখাতে যাওয়ার প্রয়োজন নাই আমার, দেখাতে গেলেই সমস্যা হবে। শেষ এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার মনে হয় ভিডিওগুলো অতিরিক্ত বড় বড় করা হয়ে গেছে, যার কারণে এ লোড নিচ্ছে না। আর আমি ওটা দেখানোর চেষ্টাও করছি না, চেষ্টা করে একবার বিফল হয়েছি। শুধু ছবিতেই দেখে নেন। আমি চেষ্টা করবো ভিডিওটা আমাদের গ্রুপে দিয়ে দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি ভিডিওগুলো নিজে হাতে করা না তো, আমি নিজে করলে ছোট ছোট করে করতাম, আর তাতে ভালো হতো। এটা আমার লোক দিয়ে করাতে হয়েছে, যেহেতু আমি নিজেই ব্যস্ত ছিলাম রোগীর ওষুধ প্রয়োগ করা নিয়ে। আমি এই ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। দেখেন রোগীর চোখের চাহনি দেখেন এবার, আর মুখটা কতটা বেঁকা ছিল এখন কেমন আছে। এবার কিন্তু আদাগুলো উনি খেয়ে নিচ্ছে, আর ফেলছে না বা পড়েও যাচ্ছে না। রোগী তার কষ্টের কথা ব্যক্ত করতে পারছে। দেখেন চোখের চাহনি দেখেন কত পার্সেন্ট উন্নতি হয়েছে বলে মনে হয়। এরপরে কিন্তু আপনাদের ধাঁধা থাকবে যে কি ওষুধ দিয়ে শুরু করেছি আমি, আপনাদের বলতে হবে। হাইড্রোফোবিনাম 06। রোগী কিন্তু ঘুমের, এবার ঘুম এসে যাচ্ছে রোগীর ওষুধ চলতে চলতে, দেখছেন রোগী ঘুম ঘুম ভাব। এখন ঘুম ভাব হচ্ছে কি আবার বেহুশ হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। তবে ভিডিওটা চললে আপনারা আরো বেশি দেখতে পারতেন, আর আমিও মজা পেতাম বেশি। যাই হোক, ভিডিও দেখাতে পারিনি, এভাবেই দেখালাম। রোগী ওষুধ দীর্ঘ সময় মালিশের পরে ও কিন্তু রোগীর শরীরের ভিতরে যাকে বলে সেন্স অফ ওয়েলবিং, অর্থাৎ ভালো লাগা বোধ জাগ্রত হয়েছে, সে আরাম পেয়েছে। এখন সে দেখুন আর ওষুধ দেওয়া হচ্ছে না, এবার রোগী এবার ঘুমাচ্ছে। যে রোগীটা কিছু ঘন্টা আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, সেই রোগীটা এত সময় তার মর্দন এবং ঘর্ষণের মাধ্যমে ওষুধ প্রয়োগ করে মাঝে মাঝে খাইয়ে দেখেন তাকে একটা শান্তির জায়গায় পৌঁছে দিয়েছি। সে এখন শান্তিতে ঘুমাচ্ছে আমার চেম্বারে। আর এই ঘুম যখন ঘুমাচ্ছে আপনাদের কিন্তু খেয়াল করতে হবে রোগী কি আবার বেহুশে ঘুম বেহুশ হয়ে গেল, নাকি সে সত্যিকারেই ঘুমাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন যাকে বলে অকাতরে ঘুমাচ্ছে, একদম শান্তিতে, কোনো টেনশন নাই, খুবই আরামে। ঘুম থেকে উঠলো, হালকা খাওয়া দাওয়া হলো, এবার রোগী কিন্তু তৈরি হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। দেখেন এই যে ছবিটার আমার এখান থেকে রাইট সাইড দেখাচ্ছে, আপনারা বুঝতে পারছেন কিনা, রোগী এবার গাড়িতে চড়ে চলে যাচ্ছে। এই রোগীর চোখ দেখেন, এই রোগীর চেহারা দেখেন। তো একে কি মনে হচ্ছে যে আজকে রোগীটা স্ট্রোক করে মরে যাচ্ছিল, বা যে রোগীটা ঘাড়ি ভেঙে পড়ে যাচ্ছিল, যে চোখ মেলানোর ক্ষমতা রাখছিল না, যে পায়ে দাঁড়াতে পারছিল না, যার হাতগুলো বেঁকিয়ে গিয়েছিল, এই সবকিছু মিলায়ে
একটা রোগী 5-6 ঘন্টার ভিতরে এই যে তার একটা সুন্দর জায়গাতে আমি পৌঁছে দিলাম, এ তো আমি মনে করি শুধুমাত্র এক রিয়েল হোমিওপ্যাথির দ্বারাই সম্ভব। আপনি যে হসপিটালে নিয়ে যেতেন, ওকে কি করতো, মুখে অক্সিজেন মাস্ক পরিয়ে দিত, তারপরে ওর ব্রেন সিটি স্ক্যান করাতো, ওর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করিয়ে ওকে অনেক অর্থ ব্যয় হতো, অনেক সময় নষ্ট হতো, রোগী এবং রোগীর লোকজনের অনেকটা বিড়ম্বনার মুখোমুখি হতে হতো, আর এত দ্রুত এতভাবে এত তাড়াতাড়ি ভালো হতো না, যেটা রিয়েল হোমিওপ্যাথিতে করা সম্ভব হয়েছে। তাই আমি মনে করি চিকিৎসার জগতে সব থেকে শ্রেষ্ঠতম চিকিৎসা বিজ্ঞান হচ্ছে রিয়েল হোমিওপ্যাথি। তো আজকে যে সমস্ত বন্ধুরা নতুন আমাদের সাথে যুক্ত হয়েছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই ধরনের কেস আপনারা হ্যান্ডেল করতে যাইবেন না। তাহলে আমি কি জন্য দেখালাম, শুধু একটাই প্রমাণ যে রিয়েল হোমিওপ্যাথিতে এই ধরনের কাজ করাও সম্ভব, এটা রিয়েল হোমিওপ্যাথি করতে পারে। আপনিও করবেন যখন আপনার ভিতরে সেই নলেজটা পরিপূর্ণতা বা সম্পূর্ণ আপনার জানা হবে রিয়েল হোমিওপ্যাথি, তখন আসবেন। তো আমার মনে হয় এটা একটা রিয়েল হোমিওপ্যাথির জন্য বড় সফলতা এবং মিরাক্কেল। এইবার দেখেন, এই যে ছবিটা দেখছেন তার প্রথম ছবি, মাঝের ছবিটা দেখছেন দ্বিতীয় ছবি, আর শেষের যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে আমার কাছ থেকে চিকিৎসা নিয়ে বিদায় নিয়ে চলে যাচ্ছে। তাহলে কত সময়, ওই 6 ঘন্টা মতন টাইম, কি তার 1 ঘন্টা কম হতে পারে, বেশিও হতে পারে। তো এই স্বল্পতম সময়ের ভেতরে তার এত সুন্দর একটা সুস্থতা যে ফিরিয়ে দিল রিয়েল হোমিওপ্যাথি, তাহলে এই প্যাথির সাথে যুক্ত হয়ে আমি মনে করি যে আপনারা জীবনের সব থেকে একটা সুন্দরতম ডিসিশন নিয়েছেন যে আমরা রিয়েল হোমিওপ্যাথি শিখবো। তো আমি মনে করি একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির সাথে যারা যুক্ত হয়েছেন তারা সকলেও সৌভাগ্যবান, এবং আমরাও সৌভাগ্যবান যে আপনাদের মতো জ্ঞান পিপাসু বা হোমিওপ্যাথি জানা বোঝার জন্য ব্যক্তিগুলো আমাদের সাথে যুক্ত হয়েছে। তো সবাইকে একাডেমি অফ রিয়েল হোমিওপ্যাথির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ যে বারবার বিভিন্ন প্রতিবন্ধকতার পরেও কেসটা শেষ আমরা নামাতে পেরেছি।